2024 সনের আগস্ট মাসের 5 তারিখ একটি ঐতিহাসিক মহাসন্ধিক্ষণ। এই দিনে কি হয়েছিল ঢাকায়, কি ঘটেছিল সেদিন প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবনে, তারপর ক্যান্টনমেন্টে কি হলো, আবার রাষ্ট্রপতির যে বাসভবন গণভবন সেখানে কি হয়েছিল, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা হারানো, এগুলো নিয়ে এখন এই মুহূর্তে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তাতে এমন সব বিশ্রী বিষয়গুলো বের হয়ে আসছে, যার ফলে কি হলো, আগামীতে এই আন্দোলনের অনেক নায়ক মহানায়ক তারা রীতিমতো ভিলেনে পরিণত হয়ে যাবেন। যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করেছেন তারা অনেকেই বিচারের সম্মুখীন হওয়ার যে ভয় এবং আতঙ্কের মধ্যে পড়ে যাবেন। এরপর একটা বিবর্তন, ভীষণ রকম একটা বিবর্তন তৈরি হবে এবং সেই বিবর্তনে আগামী বহু দিন কোনো মানুষ দেশের জন্য, তারপরে জাতির জন্য সাহসী হয়ে কোনো অবস্থাতেই রাজপথে নামার কোনো উৎসাহ এবং উদ্দীপনা তারা দেখাবেন না। এর কারণ হলো যে আমাদের দেশে যা হয়, খায় দায় চিকন আলী, মোটা হয় রমজান। আমাদের দেশে বেশিরভাগ মানুষ যারা কাজ করে তারা কথা বলে কম, এবং যারা মানুষের উপকার করে তারা বেশি দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে। আর যারা কিছুই করে না তারা শুধুই মাত্র নিরাপদ দূরত্বে বসে সমালোচনা করে, গালাগাল করে আর অন্যের ত্রুটি ধরে। কবিতা, গল্প, উপন্যাস সবাই তো লিখতে পারেন না, কিন্তু সমালোচনা করতে পারেন সবাই। এটা কোনো একটা কবিতা হলো, এটা একটা গল্প হলো, উনি যা লিখেছেন এখানে বাংলা ব্যঞ্জন বর্ণের এই সন্ধি বিচ্ছেদ ঠিক মতো হয়নি, এরকম অকথ্য সমালোচনা সারা দুনিয়াতে হয়, বাংলায় এবং অন্যান্য ভাষাতে। এবং সমালোচকদের কারণে, কেবলমাত্র সমালোচকদের কারণে পৃথিবীর অনেক বড় নাম করা জ্ঞানী গুণী দার্শনিক অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন, সুইসাইড করেছেন। তো কাজে সমালোচনা কিন্তু এত যেনতেন ব্যাপার নয়, মানুষের মুখের ভাষা এতটা খারাপ এবং এটা যে যুদ্ধ তৈরি করতে পারে তার একটা উদাহরণ আমরা দেখেছি ভারত এবং চীনের সীমান্তে। তো সেখানে মাইক লাগিয়ে চীন এবং ভারতের সৈন্যরা একে অপরকে গালাগাল করত। তো চীনা ভাষায় আপনি দেখেন ভারতের গালাগালি, তো হিন্দি ভাষার গালাগালি, আর চীনা ভাষায় চুঁচা করে যে গালাগালি, এগুলো শুনলেও আপনার মেজাজ গরম হয়ে যাবে ভারতীয়দের। তো এরকম গালাগালি করতে 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 দেখা গেল যে ভারতের যারা সেনাবাহিনী যারা লোকজন তারা মেজাজ হারিয়ে ফেললো এবং ওখানে তারা খালি হাতে ছিল, অস্ত্র ছিল না, এবং তারা উত্তেজিত হয়ে ভারতের সেনাবাহিনী সেই চীনের সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো। আর চীনের সেনাবাহিনী তো এটার জন্য প্রস্তুত হয়েছিল। তারা ওখানে যারা ছিল তারা সবাই কুম্ফু জানতো, ক্যারাত জানতো, এবং তাদের হাতে এই লাঠি ছিল, হাতের মধ্যে লাঠি ছিল, এবং লাঠির সঙ্গে পেরেক, গজাল, এইগুলো যেটা যাকে বলা হয় বারুদবিহীন অস্ত্র, দেশীয় অস্ত্র, এগুলো তারা সেখানে ছিল। এবং এইগুলো করে তারা প্রায় 800 ভারতীয় সৈন্যকে তারা আহত করে এবং মোর দ্যান 200 সৈন্যকে তারা আটক করে ফেলে। তো এই যে এই কাজটি করার জন্য তাদের গুলি ছুড়তে হয় না, কোনো কিছু করতে হয় না, এই কাজটি করেছে তারা গালাগালি করে, কেবলমাত্র গালাগালি করে। আবার আরেকবার একটা যুদ্ধ বেঁধে গেল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। তো নদীর এপারে উত্তর কোরিয়া, ওপারে দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়ার যারা লোকজন তারা মাইক লাগিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে মাইক করে এমন অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় গালাগাল শুরু করলো যে দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সহ্য করতে না পেরে গোলাগুলি শুরু করে দিল। এবং ওই সময়টাতে আরেকটু হলে আমেরিকা সৈন্যরা ওখানে জড়িয়ে পড়তো। তো এই হলো মানুষের গালাগালির যে ক্ষমতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শক্তি দিয়েছেন, পৃথিবী তৈরি করেছেন সাউন্ড দিয়ে। সাউন্ড তৈরি হয়েছে সাউন্ড দিয়ে, বিগ ব্যাং দিয়ে তৈরি হয়েছে। আবার এই পৃথিবী ধ্বংস হবে বিগ ব্যাং দিয়ে। এই যে আমরা সাউন্ড দেই, এটিকে বলা হয় কালাম, কথা বলার যে শক্তি, কালাম। তো এই শক্তিটিকে আমরা কে কিভাবে ব্যবহার করব সেটার উপর কিন্তু নিজের দেশ, জাতির, সমাজের, পরিবারের অনেক কিছু নির্ভর করে। এখন এই যে 5ই আগস্ট নিয়ে শব্দবোমা ছাড়া হচ্ছে এবং নানা রকম কনফিউশন তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হচ্ছে। 5 তারিখে কারা পুলিশ মেরেছে, কারা থানায় আগুন দিয়েছে 5 তারিখের আগে এবং পরে, এগুলো নিয়ে এখন এত বিতর্ক তৈরি করা হচ্ছে যে অনেক
ভালো মানুষ যারা মানে মূলত আন্দোলনের নামেও নাই, আন্দোলনের পক্ষে গত 10 বছরে কখনো কোনো কথা বলে নাই, তাদের রাজনৈতিক পদ পদবি আছে, এবং যারা প্রতি মুহূর্তে শেখ হাসিনার ভয়ে মরে যেতে চাইতো, কিন্তু মরে যাওয়ার জন্য তো সাহস লাগে। আপনি বিষ খাবেন, তাতেও সাহস লাগবে, গলায় দড়ি দিবেন তাও সাহস লাগবে, আর বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে যদি মরতে যান তাহলে তো কথাই নাই, প্রচণ্ড সাহসী হতে হবে। তো এই সাহসের অভাবে এরকম অসংখ্য লোক ছিল যারা আত্মহত্যা করতে পারে নাই আওয়ামী লীগের জুলুমের প্রতিবাদ জানাতে জন্য, ফলে তারা পালিয়েছিল, তারা নীরব ছিল। তো সেই মানুষগুলো যাদেরকে আপনি কাপুরুষ বললেও কাপুরুষের ইজ্জতে লাগবে, তো এই সকল পলাতক লোকগুলো 5 তারিখের পরে হঠাৎ করে এসে দৃশ্যপটে আমি সব করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এটার মাস্টার মাইন্ড, আমি এই কাজ করেছি, আমার কথা মতো আন্দোলনে এটা হয়েছে। তো এগুলো বলার ফলে কি হলো, অনেকগুলো মানুষ, থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির খাতায় তাদের নাম লেখা হয়ে গেছে। তো তারা যখন বলেছে তখন তো বুঝতে পারেনি, কিন্তু এখন যখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আগামীতে এই যে 400 থানা পোড়ানো হলো, 8 থেকে 10,000 অস্ত্র লুট হলো, যেগুলো এখন উদ্ধার হয়নি, এসএসএফ এর অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। তো কাজেই এই যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেছেন, বলেছেন আমি এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, এখন তাদের সবার ঘরে রীতিমতো কেয়ামত শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে। এই গেল একটা বাহ্যিক। দ্বিতীয়ত, এই সরকার যদি সফল হতো তাহলে এক ধরনের সমীকরণ হতো, কিন্তু এই সরকার এখন একেবারে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন তারা এই ব্যর্থ হয়ে কি পরিণতি ভোগ করে, সরকারের পরিণতি ভোগ করে অ্যাজ এ হোল, আর ইন পার্সন তারা কি পরিণতি ভোগ করে সেটা এখন আমরা উই আর ওয়েটিং, কিন্তু আলটিমেটলি এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব না। কিন্তু এরই মধ্যে দেখা গেল সরকারের কিছু কর্তা ব্যক্তি, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। যেমন 5 তারিখে আসিফ নজরুল সাহেব কি করেছেন, জামাতের আমির কি করেছেন, জুনায়েদ সাকি কি করেছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছেন, তারা কি করে ক্যান্টনমেন্টে গেলেন। কেননা যখন সারা দেশ তখন উত্তাল, সবাই যে যার মতো করে পলাতক, ছাত্ররা রাজপথে জীবন দানের জন্য দাঁড়িয়ে আছে। তো সেই সময় মানে কিছু লোক, 20-25-30 জন লোক, যারা সবসময় মানে পলানোর ক্ষেত্রে তাদের একটা রেকর্ড আছে, জেলখানার ক্ষেত্রে রেকর্ড আছে, এবং তাদের সব রেকর্ড আছে, যারা এই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, হাতে গোনা 2-1 জন ছাড়া তারা গত 15-20 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করেননি। বরং শেখ হাসিনাকে আম্মা ডেকেছেন, পীরমা ডেকেছেন, অলি আল্লাহ ডেকেছেন, কওমি জননী ডেকেছেন। এরকম অসংখ্য লোকের সংখ্যা আমরা জানি এবং তাদেরকে চিনি। সেই সমস্ত লোক একেবারে আধা ঘন্টার নোটিশে কি করে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন, কি করে গেলেন, এই প্রশ্নটা এখন সামনে চলে এসেছে। 2 নম্বর হলো, সেখানে গিয়ে তারা কি খেয়েছেন, দুপুরের সময় তাদেরকে কি খাবার দেওয়া হয়েছে, কটার সময় তারা গিয়েছিলেন, নাকি তারা খালি পেটে অভুক্ত অবস্থায় থেকেছেন, যদি খেয়ে থাকেন কোন কোন আইটেম দিয়ে খেয়েছেন, এবং খাওয়ার ফলে তাদের পেটে গ্যাস হয়েছে কিনা, হজম হয়েছে কিনা, তারা তৃপ্ত ছিলেন কিনা, অতৃপ্ত ছিলেন কিনা, এই জিনিসগুলো কিন্তু এখন আলাপ আলোচনা হচ্ছে। এর বাইরে ওখানে যে সিদ্ধান্তগুলো, কি কি সিদ্ধান্ত হয়েছে, তারা কি ওখানে গেছেন শেখ হাসিনা রেজিমকে প্রলম্বিত করার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি জরুরি অবস্থা জারি করা হবে সেজন্য, নাকি শেখ হাসিনার পতন হয়ে গেছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে এই কথা জেনে বুঝে তারা ওখানে গেছেন একটা প্রি প্ল্যান করে একটা শেখ হাসিনা পরবর্তী একটা সরকার গঠন করার জন্য। এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আগামীতে এগুলো মারাত্মক একটা পরিণতি বয়ে নিয়ে আসবে। আবার বলছি, সেনাপ্রধান বলেছেন যে তিনি যখন এই নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখনও তিনি জানতেন না যে শেখ হাসিনা চলে গেছেন। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আছেন, তখন সেনাপ্রধান এই সকল লোকের সাথে আলাপ আলোচনা করছেন। সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে যে এই আলাপ আলোচনার মধ্যে অবশ্যই 2টো প্রসঙ্গ থাকবে। শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, তাকে ক্ষমতাচ্যুত করা হবে, এই একটা, অথবা শেখ হাসিনাকে রেখে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, বিনিময় হুং হাং পুং পাং কি দরকার বলেন, আপনাদেরকে আমরা দেব। এই তো 2টো আলোচনা।
এখন তাদেরকে বলতে হবে যে যদি তারা 12টার সময় গিয়ে থাকে তখন তো শেখ হাসিনা বাংলাদেশে, যদি 2টার সময় গিয়ে থাকেন ওখানে তখনও শেখ হাসিনা বাংলাদেশে, তাহলে তারা কোন বেসিসে, কিসের ভিত্তিতে, কোন সাহসে ক্যান্টনমেন্টে যাওয়ার সুযোগ পেলেন? ওই অবস্থায় তো কোনো থানায় যেতেই অনেক সাহসী মানুষ সাহস পায় না। তো যখন তারা সেখানে গিয়েছেন, নিঃসন্দেহে যাদের আহ্বানে গিয়েছেন তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, এবং একটা ট্রাস্ট অর্দি, বিশ্বাস করা যায় এরকম একটা সম্পর্ক ছিল, এবং সম্ভবত কিছু লেনা দেনাও থাকতে পারে, আল্লাহ মালুম জানেন। উচিত আমি তো ওখানে যেতে সাহস পেতাম না, কখনোই সাহস পেতাম না। এখন যারা ওখানে গিয়েছেন বাস্তব জীবনে, যদি ধরেন প্র্যাকটিক্যালি লাস্ট 20 ইয়ার্স, যদি আমার ব্যক্তিগত জীবন ধরেন, আমি খুব সাধারণ মানুষ। 2001 সন থেকে আমি আজ পর্যন্ত 25 বছর যাব সরাসরি সংসদ সদস্য পদের জন্য লড়াই করছি, সংসদ সদস্য হয়েছি, আর ওই পর্যায়ে আমি ফাইট করে যাচ্ছি। তো কাজেই আমার সাহস, আমার কানেক্টিভিটি, এগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, ওখানে যারা গেছেন কেউ আমার পর্যায়ের নন, একেবারে বাংলা কথা, কেউ আমার পর্যায়ের নন। 2 নম্বর হলো আমার যে কানেক্টিভিটি আছে ক্যান্টনমেন্টের বাইরে, বিজনেস কমিউনিটিতে, কিংবা পুরুষের সবচেয়ে বড় ব্যাকবোন থাকে তার অর্থনৈতিক সক্ষমতার উপর। পুরুষের টাকা থাকলে তার অনেক সমস্যা দূর হয়ে যায়। হালালভাবে উপার্জন করে টাকার মালিক ওখানে যারা গিয়েছেন, আপনি গিয়ে দেখেন, আমি তাদের চাইতে, তাদের বেশিরভাগ লোকের চাইতে অনেক আগের থেকে, আরো 25 বছর আগের থেকে সচ্ছল এবং ধনী। তারপর শিক্ষা দীক্ষার কথা বাদ দিলাম, পদ পদবীর কথা বাদ দিলাম, এগুলো সবই বাদ দিলাম। তা আমি বলছি যে আমাকে যদি ওই মুহূর্তে প্রশ্ন করা হতো, বলা হতো, গাড়ি পাঠানো হতো, আমি ক্যান্টনমেন্টে যেতে সাহস পেতাম না। আমি বলতাম যে ওকে, আপনার কথাবার্তা বলতে ইচ্ছে করে আমার অফিসে আসেন, অথবা অ্যাটলিস্ট সেরাটনে বসেন, সোনারগাঁয়ে বসেন, বাইরে কোনো পাবলিক প্লেসে বসেন, নট ইন ক্যান্টনমেন্ট। আমি তখনই ক্যান্টনমেন্টে যেতাম যখন ক্যান্টনমেন্টের যারা আমাকে ডেকেছে তাদের সঙ্গে আমার ওই ধরনের একটি সম্পর্ক থাকতো, অথবা আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো, উঠিয়ে নিয়ে যাওয়া হতো, যেখানে আমার কোনো অপশন থাকতো না। তো সেখানে তারা যে ওখানে গেলেন, এই কেন গেলেন, কিভাবে গেলেন, এগুলো নিয়ে কিন্তু এখন বিতর্ক হচ্ছে, এবং যে সকল কথাবার্তা আন্দাজে হোক, মিথ্যা হোক, যা কিছু হোক, এগুলো কিন্তু সবই পিলে চমকানো। তারপরে আবার ক্যান্টনমেন্টের পর্ব সারার পরে আবার যখন সবাই মিলে বঙ্গভবনে গেলেন, সেখানে গিয়ে আলাপ আলোচনা করলেন, রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বললেন, সব কিছুর মধ্যেই বলতে গেলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ নয়, একেবারে ডাইনোসর বের হয়ে আসছে। এবং সেই ডাইনোসরের কারণে কি হচ্ছে, আমাদের যে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা, যা কিছু হয়েছে, আমরা এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। আমি একটা জিনিস বলি, সবসময় বলেছি যে যদি এই বাংলাদেশকে দাঁড় করাতে হয়, তাহলে 1971 সনে যারা অপকর্ম করেছেন তাদের সবাইকে শাস্তি দিতে হবে এবং সরি বলতে হবে, নতুন একটা রাজাকার মুক্ত দেশ লাগবে। বিএনপি তাদের শাসন আমলে, বিশেষ করে 2001 থেকে 6 পর্যন্ত যে অন্যায়গুলো করেছে, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হতে হবে। এবং তাদের জমানাতে যে সকল অপরাধগুলো সংঘটিত হয়েছে, গ্রেনেড হামলা সহ, হাওয়া ভবন, খাম্বা মাম্বা, যা কিছু হয়েছে, এবং ওই সময় যে সকল অর্থ দানব তৈরি হয়েছে, এইগুলো যদি বিএনপি তাড়াতে না পারে তার দল থেকে, এবং বিএনপি এই কাজগুলোর জন্য সরি বলতে না পারে, বিএনপির ক্ষমতায় আসা অসম্ভব বিষয়। আর অসম্ভব যদি কখনো সম্ভব হয়, টিকে থাকাটা কোনো মতে সম্ভব হবে না।